চ্যাপ্টার নাম্বার 3 বায়ুচাপ। বায়ু প্রতি দিক থেকেই চাপ সৃষ্টি করে থাকে। বায়ুচাপের দিক সব দিকেই বায়ু চাপ দেয়, মানে সর্বদিকেই হয়ে থাকে। এবার বায়ুচাপ দেয় কেন? বায়ুচাপ মানে কি একটা ক্ষেত্রফল, একটা আয়তন অংশের মধ্যে উপর দিক থেকে যে বল প্রয়োগ করছে, ঠিক আছে, যে বল প্রয়োগ করছে তাকে বলছে। এবার বায়ু যখন সেই বল প্রয়োগ করবে তখন সেটা বলছে বায়ুচাপ। এবার বিষয় হচ্ছে যে আমরা কেন এটাকে বুঝতে পারি না, কারণ আমাদের শরীরের ভেতরে থেকেও সেই একই পরিমাণ চাপ দিচ্ছে বায়ু, মানে আমাদের শরীরের ভেতরেও বাতাস আছে এবং বাইরেও বাতাস আছে। তাই সেই জন্য কী হচ্ছে, আমাদের শরীরের ভেতরের বাতাস বাইরের দিকে চাপ দিচ্ছে এবং বাইরের বাতাস কী হচ্ছে, ভেতরের দিকে চাপ দিচ্ছে, এবং সেটা কী হচ্ছে, মেনলি জিরো হয়ে যাচ্ছে, কিন্তু বায়ুচাপ থাকে। এবার বায়ুচাপ দেয় কেন? এখন বলা হচ্ছে যে আমরা জানি যে বিভিন্ন অণু দ্বারা কিন্তু বিভিন্ন পদার্থগুলো গঠন হয়ে থাকে। যেগুলো আমাদের কঠিন পদার্থ, সেগুলোর মধ্যে অণুগুলো কী হয়, খুব কাছাকাছি থাকে। তেমনি তরলে একটু হালকাভাবে থাকে, কিন্তু বায়ুর মধ্যে আরও হালকাভাবে থাকে, বায়ু বা গ্যাসের মধ্যে। এবার কী হয়, এরা একে অপরের সাথে ধাক্কা খায়, এই অণুগুলি বিভিন্ন দিকে ধাক্কা খেতে থাকে বায়ুর মধ্যে। একেই আমরা সাধারণত বায়ুচাপ বলে থাকি। এবার যত পরিমাণ এই যে অণুগুলোর মধ্যে দূরত্বটা কমবে, মানে ঘনত্বটা বাড়ছে, দূরত্ব কমছে মানে কাছাকাছি হচ্ছে, মানে একই ক্ষেত্রের মধ্যে যতটা জিনিস ছিল সেটা বেড়ে যাচ্ছে, যেটাকে বলছে বিজ্ঞানের ভাষায় ঘনত্ব বাড়া। তাই প্রতি সেকেন্ডে অণুগুলোর মধ্যে ধাক্কাও বেড়ে যাবে। কাছাকাছি দুটো জিনিস আছে, অনেকগুলো জিনিস আছে, সেগুলো বেশি তাড়াতাড়ি ধাক্কা খাবে, এখানে কম খাবে। কিন্তু যেখানে কঠিন বা যেগুলো তরল, তার মধ্যে একটু হলেও ধাক্কার সংখ্যা বাড়বে, তার ফলে চাপও বৃদ্ধি পাবে, ঠিক আছে। এবার বলছে যে আমাদের বায়ুচাপ কী জন্য জরুরি না, আমাদের দৈনন্দিন যে জীবনে আবহাওয়া নিয়ন্ত্রণে বায়ুচাপ খুবই জরুরি। আবহাওয়া নিয়ন্ত্রণ এবং দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের জন্য। পৃথিবীর বাইরে মহাকাশযানে বা আমরা যদি চাঁদের মধ্যে যাই তখন কী হয় না, বাতাস থাকে না। তার ফলে কী করতে হয়, ওদেরকে একটা স্যুট পরতে হয়। সেই স্যুটের মধ্যে কী থাকে না, বাতাস ভরা থাকে। পোশাক, যে মহাকাশচারীদের পোশাক থাকে তার মধ্যে বাতাস ভরা থাকে, যাতে এই যে এই চাপটা যেটা সৃষ্টি হচ্ছে সেটা না ব্যালেন্স করা যায়, ঠিক আছে। এই ব্যালেন্স করবার জন্য এই ধরনের ভেতরে বাতাসের চাপ, নইলে ভেতরে বাতাসের চাপে কী হবে না, শিরাধমনী ফেটে যেতে পারে। এবার তাহলে আরেকটা জিনিস যেটা মনে রাখার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এখানে যে কথাটা আমরা পেলাম, যে যখন কাছাকাছি হবে অণুগুলো তখন বেশি ধাক্কা খাবে, যার কারণে কী হবে না, চাপও বৃদ্ধি পাবে। তাহলে বায়ুচাপটা কম হবে, বায়ু মানে গ্যাসীয় পদার্থের চাপ কম হবে। এবার এখান থেকে আরেকটা জিনিস বোঝা যায় যে যদি বায়ুকে আমরা কী করি, একটা ছোট জায়গার মধ্যে, এই এতটা বায়ু আছে কিন্তু ছোট জায়গার মধ্যে আমরা চাপ দিচ্ছি উপর থেকে, বা কোনোভাবে ছোট জায়গার মধ্যে রাখবার চেষ্টা করছি, ঠিক আছে। এখানটা ফাঁকা আছে, এই বায়ুটাই আমি এইটুকু জায়গার মধ্যে যদি রাখতে চাই, তাহলে কী হবে, বায়ুর মধ্যে কণাগুলো আরও কাছাকাছি চলে আসবে, যেটা কিনা চাপ বৃদ্ধি করবে। ঠিক সেইভাবেই যদি এই জায়গাটাকে বড় করে দিই, তাহলে সেখানে চাপটা কমে যাবে আবার। এবার আরেকটা জিনিস, যখন আমরা দেখি যে কঠিন, মানে আমরা যদি দেখি দেখি বরফকে গরম করলে কি হয়, জল হয়, জলকে গরম করলে কি হয়, বাষ্প হয়, ঠিক আছে। তাহলে বরফের মধ্যে চাপ বেশি যাবে না, কারণ আমাদের এখানে কি হচ্ছে, আমরা কঠিন জিনিস দিচ্ছি, তার ফলে কণাগুলোর মধ্যে ধাক্কা বেশি হবে। তেমনি তরলে কম হবে, গ্যাসে আরও কমে যাবে। এবার আরেকটা জিনিস এটা বলছে যে যখন আমরা উষ্ণতা যখন বৃদ্ধি করছি, তার মানে কি হচ্ছে, যখন আমরা কঠিন থেকে তখন কি হবে না, তরলে পরিণত হবে। কঠিন বস্তু গরমে কি হবে, তরলে পরিণত হবে। তরল বস্তু কি হবে না, গ্যাসে পরিণত হবে। তাই উষ্ণতা যখন বাড়ছে তখন এখানে কি হলো, কঠিন থেকে তরলে যাচ্ছে, অর্থাৎ চাপটা কমে যাচ্ছে। কঠিনে বেশি চাপ ছিল আর এখানে তরলে একটু হলেও চাপটা কম হবে। আর তার থেকে যখন আমি গ্যাসীয় অঞ্চলে বোঝো, গ্যাস তৈরি হবে ওখান থেকে,
সেই তরলটা পরিবর্তন হয়ে তখন চাপ আরও কমে যাবে। বোঝা গেল? যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে শেষ পর্যন্ত যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে উষ্ণতা বৃদ্ধি পেলে চাপ কমে যায়, আর উষ্ণতা কমে গেলে চাপ বৃদ্ধি পায়। এবার এই উষ্ণতা কেসটা হওয়ার পর আমার বলছে যে তাহলে কি বায়ুর চাপ সব জায়গায় সমান? বলছে না, পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের কারণে কি হয় না, বায়ুর স্তরগুলো যেগুলো নিচের অংশের দিকে থাকে সেই অংশের মধ্যে বেশি বায়ু থাকে, বায়ুর ঘনত্ব বেশি হয়, তার কারণে কী হয় না বায়ুর চাপও বেশি হয়। কিন্তু উচ্চতা বাড়ার সাথে সাথে যেহেতু বায়ু ঘনত্ব কমে যায়, মানে কম বায়ু থাকে, কম জিনিসপত্র থাকে, তাই কী হবে এর চাপও কমে যাবে। সেম ওয়েতে আরও একটা বিষয় বলছে যে এটাও এখানে বলছে সেমভাবে বলছে যে বায়ুর চাপ হচ্ছে সর্বমুখী মানে হচ্ছে সব দিকেই বায়ুর চাপ সৃষ্টি করে। সমুদ্র সমতলে বায়ুর চাপ হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান, যেটা কিনা 1 মিলিবার এককে করা হচ্ছে। 1 মিলিবার মানে যেহেতু মানে 1 মিলিবার মানে হচ্ছে 0.02953 ইঞ্চি পারস্তম্ভের চাপের সমান। তাহলে এই 76টাকে যদি আমি এখানে বসাই তাহলে সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ হচ্ছে 1013.25 মিলিবার। তাহলে মিলিবার একক হচ্ছে বায়ুর চাপ মাপার একক হচ্ছে মিলিবার, এবং 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান সমুদ্র সমতলের বায়ুর চাপ। এবার সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত হয় 1013.25 মিলিবার। এবার বায়ুর চাপকে মাপার জন্য এই যে পারস্তম্ভের চাপের সমান বলেছি, এই পারস্তম্ভে দিয়ে একটা যন্ত্র বানানো হয় যেটাকে বলে ব্যারোমিটার। কি করা হয় না 1643 সালের মধ্যে, এবার পারদ কেন ব্যবহার করেছিল না, এর ঘনত্ব যেহেতু বেশি তাই সুবিধা হয়েছিল। জল নিয়েও করা যেতে পারে কিন্তু এর উচ্চতা অনেক বেশি নিতে হবে, তবে যে আমরা এই একই জিনিস করতে পারবো। এইগুলো কিন্তু বিজ্ঞানের বইয়ে আমাদের আছে ক্লাস 7-এরই। তো এখানের মধ্যে যেটা বলছে যে 1643 সালে বিজ্ঞানী টরিসেলিস তিনি আবিষ্কৃত করেন একটা সূত্র, সেই সূত্র অনুসারে তিনি পারদের ব্যারোমিটার তৈরি করেন। এখন ডিজিটাল ব্যারোমিটার ব্যবহার করা হয়, কিন্তু আগে করা হতো পারদ দিয়ে ব্যারোমিটার। কী করা হয় না বায়ুচাপে তারতম্যের পরিমাপ করার জন্য এই পারদ ভর্তি পাত্রে মুখ বন্ধ করে একটা ভর্তি শিশির মতন কাঁচের নল যেটা কিনা পারদে ভর্তি থাকে সেটাকে উল্টোভাবে বসিয়ে দেওয়া হয় মুখ বন্ধ করে, যাতে সেখানের মধ্যে কোনোভাবে হাওয়া না থেকে যায়। এবং তারপর আস্তে আস্তে বায়ুর চাপের কারণে খোলা অংশের মাধ্যমে যে চাপটা হবে সেই কারণে কী হবে না সেই নলের মধ্যে প্রায় 76 সেন্টিমিটার পারদ থাকে। এবার যদি বায়ুর চাপ কমে যায় তাহলে পারদ নেমে যাবে, আর বায়ুর উচ্চতা বেড়ে গেলে মানে হচ্ছে চাপ বেড়ে যাচ্ছে। বলছে বায়ুর চাপের পার্থক্যের কারণ কী কী আছে? এক তো বললাম উষ্ণতা, ওখানে যখন বর্ণনা করছিলাম তখন উষ্ণতা, অর্থাৎ কী বলছে না যখন আমরা বায়ুকে গরম করব, বায়ুর উষ্ণতা। বায়ু উত্তপ্ত করলে কী হবে, বায়ুর মধ্যে যে কণাগুলো ছিল সেগুলো আরও দূরে দূরে চলে যাবে, অণুগুলোর গতিবেগ বৃদ্ধি পাবে এবং পরস্পর থেকে দূরে সরে যাবে। তার ফলে কী হবে, চাপটা কী হবে কমে যাবে, ঘনত্ব কমে যাবে আর চাপও কমে যাবে। তেমনি উল্টোটা হবে শীতল করলে, ঠান্ডা করলে কী হবে, যে জিনিসটা আমরা কম জায়গার মধ্যে সংকুচিত হয়ে যাবে, যার ফলে কী হবে ঘনত্বটা বেড়ে যাবে, ফলে ধাক্কাগুলো যেগুলো খাচ্ছিল সেটাও কিন্তু অনুসংখ্যার মধ্যে ধাক্কার পরিমাণও বেড়ে যাবে। কম জায়গার মধ্যে আমি অনেকগুলো জিনিসপত্র রেখে দিয়েছি যেগুলো কিনা এদিক ওদিক করছে, যাদের গতিবেগ আছে, তার ফলে ধাক্কাটা বেশি হয়ে যাবে, যেটাকে বলছে কিনা আমার বায়ুর চাপ বেড়ে যাবে। এবার বলছে পৃথিবীর মাধ্যাকর্ষণের কারণে কী হয় না, পৃথিবীর মাধ্যাকর্ষণের কারণে যে ভূমির কাছাকাছি অংশগুলোতে বেশি পরিমাণ বায়ু থাকে, বেশি পরিমাণ বায়ু মানে হচ্ছে বায়ুর ঘনত্ব বেশি হবে, ঘনত্ব বেশি মানে আমাদের কী হবে উচ্চ চাপ হবে, চাপ বেশি হয়ে যাবে, ঘনত্ব বেশি, ধাক্কা বেশি, চাপ বেশি হয়ে যাবে। ওকে, আর যখন ভূমির উচ্চতা তার মানে বাড়লে কী হবে, বায়ুর ঘনত্ব কমতে থাকবে আর চাপও তেমনি কমে যাবে। এখানে বলছে প্রতি 110 মিটার উচ্চতা বাড়ার সাথে সাথে 1 সেন্টিমিটার পারদস্তম্ভের সমান বায়ুর চাপ কমতে থাকে। এ কারণে উচ্চ পার্বত্য স্থলে অঞ্চলে জলের স্ফুটনাঙ্ক কমে যায়। স্ফুটনাঙ্ক মানে কি, জল যে ফুটছে সেই যে যতটা পরিমাণ উষ্ণতা লাগে সেটা কমে যায়। আর অর্থাৎ যেহেতু বলছে বায়ুর চাপ যেহেতু কমে যাচ্ছে, জল 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতাতে
ফুটতে শুরু করে, তাই কোনো কিছু সিদ্ধ হতে অসুবিধা হয়। মানে কি, মানে বলছে যে একটা জল ছিল, ঠিক আছে, এখানের মধ্যে একটা পরিমাণ বায়ুর চাপ দিচ্ছিল, যার কারণে কী হচ্ছিল, এখানের মধ্যে 100 ডিগ্রিতে ফুটছিল। তেমনি বায়ুর চাপটা এখন কম হয়ে গেছে, ঠিক আছে, বায়ুর চাপ এখন কমে গেছে। তাহলে কি হবে, বায়ুর চাপ কমে গেছে, একটু হলেও কমে গেছে, তাহলে সেই একই উষ্ণতাতে কী হবে না, তার আগেই কম উষ্ণতাতেই কিন্তু ওটা ফুটতে শুরু করবে। এবার যদি কম উষ্ণতাতে ফুটতে শুরু করে তাহলে আমাদের সেদ্ধ হতে কী হবে, দেরি হবে। তাই পার্বত্য অঞ্চলে কোনো কিছু সেদ্ধ করতে অঞ্চলে জলে যে স্ফুটনাঙ্ক যেহেতু কমে যায়, তাই সেটা কোনো কিছু সেদ্ধ হতে সময় লাগবে। ওকে, এবার জলীয় বাষ্প। বায়ুতে জলীয় বাষ্প থাকলে কী হয় না, জলীয় বাষ্প থাকা বায়ু কিন্তু আরও হালকা হয় এবং উপর দিকে উঠে যায়, উপরে চলে যায়। আর বায়ুর চাপ মানে অর্থাৎ ওই বায়ুর চাপটা কম হয়, নিম্নচাপ। আমরা যখন বলি যে নিম্নচাপ তৈরি হয়েছে, এখানে বায়ুর চাপ কমে গেছে, তার মানে এবার বায়ুর চাপ কমে যাওয়া মানে সেই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়া, অর্থাৎ এখানের মধ্যে কী হবে না, অশান্ত ঝড় বৃষ্টি দুর্যোগপূর্ণ পরিবেশে সৃষ্টি হবে। আর জলীয় বাষ্পের অভাবে বাতাস বেশি ভারী হওয়ার কারণে উচ্চচাপ তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, এবার পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতি কোথায় বেশি হয় না, যেহেতু নিরক্ষীয় অঞ্চলে এই অঞ্চলের যে পরিধিটা সেটা বেশি হবে, তার কারণে কি হয় না, নিরক্ষীয় অঞ্চলকে আর মেরু অঞ্চলে যদি দেখি তাহলে মেরু অঞ্চলকে কম ঘুরতে হয়, তেমনি নিরক্ষীয় অঞ্চলের একটা স্থানকে বেশি জোরে ঘুরতে হয়। তার ফলে কী হয় না, প্রত্যেকটা জিনিসকে যেন দূরে মানে ওখানের মধ্যে ছিটকে যাওয়ার চেষ্টা করে। এতে এখানে বলেছে যে পৃথিবীর আবর্তন গতির জন্য পৃথিবীর বায়ুমণ্ডলের বাতাস বাইরের দিকে ছিটকে যাওয়ার চেষ্টা করে, ছিটকে যায়। নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে আবর্তন বেগ সব থেকে বেশি হয় বলে বাতাস দুই ক্রান্তীয় অঞ্চলের দিকে, এই যে ক্রান্তীয় অঞ্চলের দিকে কী হচ্ছে না, ছিটকে যায়। এভাবে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়। এখান থেকে বায়ু উপর দিকে যাচ্ছে এবং এদিক থেকে ছিটকে যাওয়ার চেষ্টা করছে, যেহেতু এখান থেকে কি হয় না, আবর্তন গতির জন্য প্রচুর পরিমাণে ঘুরছে। যদি আমরা কোনো লাট্টুকে এখানের মধ্যে যেরকম বলছে লাট্টু বা বলকে ঘুরিয়ে দিলে কি হয়, এবং তার গায়ে ছোটো কাগজের বল ছুড়ে দিলে কী হবে, কাগজটি ছিটকে যাওয়ার চেষ্টা করবে, ঠিক সেরকমই আমাদের বাতাসের সাথে হচ্ছে। তাই নিরক্ষীয় অঞ্চলে কী হয়ে যাবে, নিম্নচাপের তৈরি হয়। আর দুই ক্রান্তীয় অঞ্চলে কী হয়, যে নিম্নচাপ শুরু হলো আর অন্য দুদিকে উচ্চচাপ শুরু হলো। ঠিক আছে, এবার সমচাপ রেখা। আমরা আবার শব্দকে ভাঙবো যখন আমরা এরকম শব্দ দেখবো, সম আর চাপ, অর্থাৎ সমান মাপের চাপ যুক্ত যে অংশগুলো, সেগুলোকে যে রেখার দ্বারা চিহ্নিত করা হবে। এই যে এখানে বলেছে যে আবহাওয়া মানচিত্রে বায়ুচাপ দেখানোর জন্য এই কালো কালো আঁকাবাঁকাগুলো ব্যবহার করা হয় রেখাগুলোকে, এগুলোকে সমচাপ রেখা বলা হয়। এবার দুটো সমচাপ রেখা আশেপাশে যাচ্ছে, তার মানে কি এটা এখানে আলাদা চাপ, এখানে আলাদা চাপ না। তাই সমচাপ রেখার বায়ুচাপকে কী করা হয়, মিলিবার এককে দেখানো হয়। আমি বলেছিলাম বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয়। মোটামুটি পৃথিবীতে বায়ুচাপ 980 থেকে 1050 মিলিবার পর্যন্ত দেখা যায়। এবার সমচাপ রেখায় সাধারণত বায়ুচাপের পরিমাণগুলি সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপের হিসেবে দেখানো হয়। আমরা কী করি না, 10-13.45 যেটা বলেছিলাম, 10-13 একবার দেখে নিচ্ছি কত ছিল, 10-13.45 না সরি 25 ছিল, ঠিক বলেছিলাম, 10-13.25 মিলিবার যেটা ছিল, সেই হিসাবে আমরা কী করি, সমুদ্রপৃষ্ঠ হিসাবে আমরা উচ্চতা মেপে থাকি, ঠিক সেরকমভাবেই 10-13.25 মিলিবার হিসাবেই আমরা কী করি, বায়ুচাপের হিসাবকে আমরা দেখে থাকি। সমচাপ রেখা কোনো স্পর্শ করবে না, করবে না, কারণ না দুটো সমচাপ রেখা স্পর্শ করবে নাকি, সমচাপ মানে সবাই কিন্তু একই চাপে অবস্থান করছে, তাহলে দুটো আলাদা আলাদা সমচাপ রেখা কখনোই কিন্তু এক হবে না। সমচাপ রেখাগুলি যেখানে পরস্পরে খুব কাছাকাছি চলে আসছে না, সেই জায়গার মধ্যে চাপের পার্থক্য যেন খুব বেশি হবে। অবশ্যই এখানে একটা চাপ ছিল, এখানে আরেকটা আমার চাপ আছে, কাছাকাছির মধ্যে চাপের, তার মানে কি এখানে চাপের মধ্যে পার্থক্যটা খুব বেশি হয়ে যাচ্ছে, তার কারণে এই দুটো রেখা কাছাকাছি অবস্থান করছে। 4 মিনিট কিছু ছাড়া গেল নাকি দেখে নিই একবার, 1 মিনিট, ঠিক আছে। এবার
পরের পাতাতে যাচ্ছি আমরা, যেটা হচ্ছে কিনা আমাদের চাপ। বায়ুর চাপের কথা বলছে। আমি বললাম যেখানে উষ্ণতা বেশি হবে সেখানে কি হবে না, বায়ুর কণাগুলো কি হবে না, দূরে দূরে সরে যাবে, ঠিক আছে, মানে অণুগুলো দূরে দূরে সরে যাবে এবং সেখানের মধ্যে ধাক্কাটা কম হবে, অর্থাৎ ঘনত্ব কম হবে বায়ু, তার কারণে ধাক্কা লাগাও কম হবে, তারপরে চাপটাও কমে যাবে, যেটা বলছি আমরা নিম্নচাপ। অর্থাৎ কি হবে, আর নিম্নচাপ হওয়ার জন্য আরেকটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে এটা আমাদের হাওয়া কি হবে না, উপর দিকে উঠে যাবে, কারণ এখানের মধ্যে জলীয় বাষ্পযুক্ত হাওয়া থাকবে। তাহলে মোট কথা উপর দিকে উঠে গেল এবং তার ফলে কি হবে, বাইরের দিক থেকে অন্য স্থান থেকে বায়ু এখানের মধ্যে আসবে। এবার এই অন্য স্থানটা কী হবে, সেটা হবে উচ্চচাপ। মানে মোট কথা যেখানে কম আছে না সেখান থেকে, যেখানে বেশি আছে, বেশি বাতাস আছে সেখান থেকে কম বাতাসের দিকে যাবে, সাধারণ ব্যাপার। এবার যেখানে বেশি বাতাস থাকবে সেটা কী হবে, ঠান্ডা ঠান্ডা জায়গা হবে, যেখানের মধ্যে কী হবে না, বাতাসটা উপরে যাওয়ার চেষ্টা করবে না, বাতাসটা নিচেই থাকবে, যেটা কিনা বায়ুর উচ্চচাপ হবে। তার জন্য কী হবে না, এখানের মধ্যে বাতাসের পরিমাণ বেশি, ধাক্কাও বেশি, ঘনত্ব বেশি, ধাক্কা বেশি, তার ফলে এখানে চাপও বেশি। তেমনি যেখানের মধ্যে বাতাসটা উপর দিকে চলে যায় সেখানের মধ্যে কী হবে, ধাক্কা কম, উষ্ণতা বেশি ছিল, ধাক্কা কম হবে, উপর দিকে হাওয়া চলে যাবে এবং এখানের মধ্যে মেঘের সৃষ্টি হবে। আর এখানে যেহেতু বেশি ছিল, এখানে যেহেতু কম ছিল, একজনের পজিটিভ একজন নেগেটিভ, কী করবে, পজিটিভ থেকে নেগেটিভ। এখানে 5 আছে, এখানে বলছে -3 আছে, সবাই বলছে ঠিক আছে, তাহলে আমরা এই মাঝখানটাকে কী করবো, একই সেম নিয়ে আসবার চেষ্টা করবো। তাই এখান থেকে বেশি যেখানে আছে সেখান থেকে চলে যাবে, কারণ উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে কী হবে, বায়ু প্রবাহিত হবে। ওকে, এবার এগুলোকে বর্ণনা করেছে। এখানে উচ্চচাপ অঞ্চল বলছে যে সমস্ত অঞ্চলে বায়ু উষ্ণতা কম থাকে। পৃথিবীর শীতল অঞ্চলগুলিতে বায়ু উচ্চচাপ দেখতে পাওয়া যায়, যেমন শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল, মেরু অঞ্চল। উচ্চচাপের বায়ু শীতল হওয়ায় বায়ু সংকুচিত হয়। বায়ুর নিমজ্জন এর কারণে বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়, অর্থাৎ শীতল অংশে বাতাস ঠান্ডা এবং ভারী হয়ে ভূপৃষ্ঠের দিকে নেমে আসে। এভাবে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু বেশি ঘন হয়, মানে যেখানে ঠান্ডা থাকবে সেখানেই তো বেশি পরিমাণে বায়ু যাবে, তাই না, বায়ু বেশি থাকবে, উপর দিকে উঠবার চেষ্টা করবে না, সেই জায়গার মধ্যেই রয়ে যাবে, তার ফলে কী হবে, উচ্চচাপ সৃষ্টি হবে। শীতল এবং ভারী বাতাসে জলীয় বাষ্প খুব কম থাকে, তার ফলে উচ্চচাপ অঞ্চলে সাধারণত মেঘ বৃষ্টি কিছুই হয় না, পরিষ্কার শান্ত আবহাওয়া থাকে। আর এখানে নিম্নচাপ অঞ্চলে সম্পূর্ণ উল্টো, যেখানে উষ্ণতা বেশি, যেমন হতে পারে নিরক্ষীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল, সেই জায়গার মধ্যে নিম্নচাপের সৃষ্টি হয়। নিম্নচাপের বায়ু উষ্ণ হওয়ায় বায়ু প্রসারিত হয়ে হালকা হয়ে উপর দিকে উঠে যায় এবং মেঘের সৃষ্টি করে, যেখানে কিনা এখানের মধ্যে জলীয় বাষ্প থাকার কারণে এখানের মধ্যে ঝড় বৃষ্টিও হবে, বরফ হতে পারে, অশান্ত আবহাওয়া দেখা যেতে পারে এবং ঊর্ধ্বগমনের কারণে কী হয় না, নিম্নচাপ সৃষ্টি হয়ে থাকে। উষ্ণ অঞ্চলে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু হালকা হয়ে উপর দিকে উঠে যায়, যার কারণে কিনা আমাদের ঘনত্ব কমে যায় এবং বায়ুর চাপের সৃষ্টি। ঠিক, এটা ছিল আমাদের উচ্চচাপ নিম্নচাপের পার্থক্য। আর এখানের মধ্যে বলেছে যে যেখানে বেশি উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ুচাপের পার্থক্যের কারণে বায়ু প্রবাহ হয়ে থাকে। কোথায় হয়, উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে যাবে। উচ্চচাপে বেশি বায়ু থাকবে, নিম্নচাপে কম বায়ু থাকবে, যেখানে বেশি আসে সেখান থেকে কমের দিকে যাবে। ঠিক আছে, তাই বায়ু প্রবাহের মাধ্যমে পৃথিবীতে উচ্চচাপ এবং নিম্নচাপ অঞ্চলের মধ্যে বায়ু প্রবাহের সমতা ভারসাম্য বজায় থাকে। বায়ুচাপের পার্থক্য যত বেশি হয়, অর্থাৎ নিম্নচাপ অঞ্চলে বায়ুচাপ যত বেশি কমে যায়, বায়ুচাপ সমান করার জন্য আশেপাশে উচ্চচাপ অঞ্চল থেকে তত বেশি বায়ু গতিবেগে ওই অঞ্চলের দিকে ছুটে যায়। এর ফলে কি হয় না, বাতাস বিধ্বংসী রূপ নেয় এবং সাইক্লোন বলে, কোথাও টাইফুন বলে, কোথাও হ্যারিকেন বলে, কোথাও টর্নেডো বলে ইত্যাদি নামে এই ঝড়গুলো পরিচিত হয়। তো এটা ছিল এই চ্যাপ্টারটা। ওকে, শেষ।